বন্ধুরা, তুমি আগামীকাল সকালে ঘুম থেকে উঠে তোমার ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দেখলে যতগুলো স্টক তুমি রেখেছিলে আগের দিন সেই পরিমাণ স্টক কিন্তু নেই। বেশ কিছু স্টক কম কম লাগছে, কমে গেছে। অথবা তুমি এরকম জিনিস দেখলে যে তোমার ডিম্যাট অ্যাকাউন্টের একটা স্টকও নেই তোমার কাছে, তুমি অবাক হয়ে গেলে, গোটা ডিম্যাট অ্যাকাউন্ট ফাঁকা। এরকম ঘটনা কিন্তু ঘটেছে অতীতে এবং ভবিষ্যতে আরো বহু গুণ বাড়তে চলেছে। এরকম ঘটনা ঘটেছে। যদি আজকের এই ভিডিওটার মধ্যে আমি যে বিষয়গুলো নিয়ে বলবো, তোমরা নিজেদের কষ্টার্জিত বিনিয়োগগুলোকে বাঁচানোর জন্য গোটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এখানে আমি বলে গেছি কি কি ঘটনা ঘটেছে অতীতে, কি কি ভাবে অ্যাটাকাররা আমাদের প্রচুর ক্ষতি করেছে, কিভাবে এই হ্যাকাররা এখনো ওত পেতে রয়েছে, আমাদের সামান্য একটা ভুল ত্রুটি পেলেই সেখানে তারা ঝাঁপিয়ে পড়ে শেষ করে দিচ্ছে। রিসেন্ট গতকালের খবর তোমরা নিশ্চয়ই অনেকের কাছে শুনেছো, দেখেছো, ক্রাউড স্ট্রাইক, মানে গতকাল সন্ধ্যাবেলা যে ঘটনাটা আমরা রিপোর্ট পেয়েছি, কি ভয়ানকভাবে গোটা মাইক্রোসফট কোম্পানির যত যাকে বলা হয় প্যাচেস, তার মধ্যে দেওয়া ছিল এই কোম্পানিটার পার্টগুলো, সফটওয়্যারগুলো, সেইগুলোকে পর্যন্ত হ্যাকাররা আটকে দিয়েছে, বিরাটভাবে ক্ষতি করেছে। তো বিশাল বড় এয়ারলাইন্স, ব্যাংক এবং এটসেট্রা সব জায়গায় সারা বিশ্ব জুড়ে একটা সাংঘাতিক অবস্থা হয়েছে। তো এই বিরাট ঘটনা, এই যে ঘটনাগুলো ঘটে চলেছে, আমাদের অসতর্কতার নিয়ে সুযোগ নিয়ে কিন্তু এই হ্যাকাররা কাজ করছে। তোমার কষ্টার্জিত ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে বাঁচানোর জন্য তোমাকে নিজেকে সচেষ্ট হতে হবে। আজকে ভিডিওর শুরুতে আমরা বলবো যে ঘটনাটা, সেটা হচ্ছে কিভাবে হ্যাকাররা এই ধরনের কাজগুলো করে যাচ্ছে। আমরা বলবো কিভাবে অ্যাটাকাররা কাজ করছে, হ্যাকাররা কি কি ক্ষতি করেছে এবং করতে পারে, আমরা কি কি সাবধানতা অবলম্বন করব। আর যদি এই ঘটনা ঘটে গিয়ে থাকে, অর্থাৎ তোমার ডিম্যাট অ্যাকাউন্ট ফাঁকা অথবা ডিম্যাট অ্যাকাউন্টে তুমি দেখতে পাচ্ছ তোমার অনেকগুলো স্টক মিসিং এবং তুমি কনফার্ম, তাহলে কি কি ঘটনা, কি কি করতে হবে, সেই টোটালটা নিয়ে আজকে ভিডিওটা। ঘটনা যেটা, সেটা প্রথম ইমেলকে এরা হ্যাক করা শুরু করে হ্যাকাররা, এবং তার পরবর্তীকালে এরা সেখান থেকে সমস্ত ইনফরমেশন গুলো নিয়ে তারা ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন নেয়, তোমার পার্সোনাল ইনফরমেশন নিয়ে নেয়, ডিম্যাট অ্যাকাউন্ট ডিটেলসটা নেয়, সেখান থেকে সমস্ত স্টকগুলোকে ক্যাপচার করার চেষ্টা করে, তোমার ফান্ড ব্যালেন্সটাকে চেক করে, সেখানে তোমার ব্যাংকের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট নাম্বারটাকে এরা চেঞ্জ করে, তার পরবর্তীকালে প্রচুর সবগুলো সেল করে দেয়, কিংবা আনঅথরাইজ কিছু ট্রানজাকশন করে, যেরকম কিছু ভুলভাল স্টককে বাই করিয়ে একটা জায়গা তৈরি করে, অথবা এমন ধরনের ট্রেড নেয় যেগুলো লিভারেজ দেওয়া ট্রেড, যেগুলো তোমাকে আলটিমেটলি কিন্তু প্রচুর ক্ষতির সম্মুখীন করে দেয়। তোমার পার্সোনাল যে ইনফরমেশন, তোমার নাম, অ্যাড্রেস, ঠিকানা, ব্যাংকের অ্যাকাউন্ট, তোমার বয়স, এভরিথিং, সেগুলো সমস্ত নিয়ে নেয় এবং মারাত্মক কিছু লিগ্যাল ইস্যুর মধ্যে ফেলে দিতে পারে। আজকে যে ব্যাপারগুলো বলবো, সেটা হচ্ছে প্রথম পার্টে আমরা হ্যাকাররা কিভাবে কিভাবে কাজ করে সেটা বলবো। তারপরের পার্টে হ্যাকাররা কিভাবে তোমার ক্ষতি করার চেষ্টা করতে হবে সেটা বলবো, যাতে তুমি সাবধানতা অবলম্বন করতে পারো। তৃতীয়ত কি কি মানে প্রিকশন গুলো নিলে এই ব্যাপার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো সেটা বলে দেবো। ফলে তোমার ভয়ের জায়গা না, তোমাকে সাবধানতার জায়গা। অলরেডি আমি ডিটেলসে এই ব্যাপারে ভিডিও বলেছি, আমার ফার্স্ট পার্ট ভিডিওটা দেখে নিতে পারো। এখানে আমি সেকেন্ড পার্টে আমি ওই ডিটেলসে যাব না, আমি এবারে যাবো যেটা, সেটা হচ্ছে কনসেন্ট্রেট করব কত রকম কায়দায় এরা এই কাজগুলো করে। তো যেরকম আমি বলছিলাম, ফার্স্ট হচ্ছে ইমেল ফিশিং করছে। ইমেল ফিশিং SMS এর মাধ্যমে ওরা কিন্তু তোমাকে কায়দা করার চেষ্টা করে, বিভিন্নভাবে তোমাকে প্রচুর ইমেল পাঠানোর চেষ্টা করে, এবং তুমি কোনো একটা ইমেলের উত্তর যদি দিয়ে দাও, তাহলে পর কিন্তু ওরা সেই তোমার ডেটাগুলোকে নিয়ে নেবে। ওরা একটা অ্যাটাচমেন্ট তোমাকে পাঠিয়ে বলবে, আমি জিরোদা কোম্পানি থেকে পাঠিয়েছি, এই মেলটা দেখুন, চেক করুন, এখানে আপনার ডিটেলস দেওয়া আছে, আপনি আজকের দিনে এই ট্রেডগুলো করেছেন। ন্যাচারালি তুমি কি কি ট্রেড করেছো সঙ্গে সঙ্গে সেগুলো তোমার জানার ইচ্ছেই হবে। তার সঙ্গে তোমার জানার ইচ্ছে হবে কি কি ধরনের চার্জ তোমাকে দিতে হয়েছে, তো চার্জগুলো বেশি কি কাটলো কিনা, কম কাটলো। সঙ্গে সঙ্গে তুমি ক্লিক করলে অ্যাটাচমেন্ট তোমাকে চার্জের একটা আলতু ফালতু দেখিয়ে দিল, কিন্তু আলটিমেট কাজ করলো তার আন্ডারে থাকা ডেটাবেসটা, ওর মধ্যে থাকা একটা ছোট্ট সফটওয়্যার কোড, সেই সফটওয়্যার কোডটা কিন্তু তোমার ডিভাইসে চলে এলো। ডিভাইস মানে তুমি মোবাইলতে থাকো কি ল্যাপটপে থাকো, যেখানেই থাকো, সেই ডিভাইসটা তোমার এর ভিতরে ঢুকে গেল। ঢুকে গিয়ে সেটা একটা পার্টিকুলার সময় গিয়ে তোমার সমস্ত অ্যাড্রেস, সেইখানে বসে থাকা হোয়াটসঅ্যাপে থাকা তোমার সব বন্ধুদের অ্যাড্রেস, তোমার সব আত্মীয়দের অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, সেগুলোকে একটা একটা করে কিন্তু ক্যাচ করতে শুরু করবে। যদি শুধু তোমাকে হ্যাক করে, সঙ্গে সঙ্গে তোমাকে হ্যাক করে নিল, সঙ্গে তুমি একটা অ্যালার্ট হয়ে গেলে, তোমার বন্ধুদেরকে ফোন করে, তোমার আত্মীয়দের ফোন করে জানলে আমি অ্যাটাক করেছি, আমাকে এই নাম্বারে কেউ লিঙ্ক পাঠাবি না বা এই ইমেলে কেউ মেল করবি না, সেটা ওরা সুযোগ দেয় না। ওরা কি করে, একসঙ্গে ওয়েট করে একটা টাইমের, সেই সময়ের মধ্যে যতগুলো অ্যাড্রেসকে 2000-3000 সমস্ত ইমেল অ্যাড্রেস নিয়ে নেয়, নিয়ে একসঙ্গে তারা কিন্তু আটকানোর চেষ্টা করে। আমি যে কথাটা বলবো নেক্সট ওয়ান, সেটা হচ্ছে স্পিয়ার ফিশিং। স্পিয়ার ফিশিংটা মারাত্মক ওয়ে। স্পিয়ার ফিশিং কথার অর্থ হচ্ছে ঠিক পার্টিকুলার
তীর যেরকম ভাবে লক্ষ্য করে কোনো একজন পার্টিকুলার আইডেন্টি করে, যেরকম কোনো একটা ব্যাংকের একটা বড় পোস্টের কোনো একজন বা একাধিক লোককে ওরা টার্গেট করে, তাকে টার্গেট করে তো ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তার রেকর্ডিং কিছু করে রাখে বা তার পার্টিকুলার কোথায় কোথায় সে গেছে, কোন কোন ওয়েবসাইটে, সে সমস্ত সাইটগুলো ওরা নোট করতে থাকে দিনের পর দিন ধরে বসে। তারপর কোনো একটা দিন তোমাকে ব্ল্যাকমেল করা শুরু করে, তোমার SMS দিয়ে বলে তুমি অমুক অমুক সাইটে গেছিলে, তোমাকে আমি চেষ্টা করব, আমি কিন্তু মেল করে দেবো তোমার হেডে, মানে আলটিমেটলি তোমাকে ব্ল্যাকমেল করে তোমাকে কনভিন্স করে দেবে। স্পিয়ার ফিশিং বলে এটাকে। নেক্সট ওয়ান হচ্ছে ম্যালওয়্যার অ্যান্ড কি লগার্স, দুটো মারাত্মক জিনিস। ম্যালওয়্যার হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা তোমার ইনবিল্ট থাকে এবং ভিতরে বসে থাকে। সফটওয়্যারটা কি করে, কোনো ইমেলের ভিতর বসিয়ে দেওয়া হয়, পার্টিকুলার ইমেলটা তুমি ক্লিক করো বা কোনো একটা মেসেজ তোমার কাছে এলো, বলে লিঙ্কে ক্লিক করুন, লিঙ্কে ক্লিক করার পরে তো আপনার ডিটেলসটা দেখিয়ে দেবে, আপনার জিরোদা ব্যালেন্সে, গ্রো ব্যালেন্সে, আপস্টক্স ব্যালেন্সে, অ্যাঞ্জেল ওয়ান ব্যালেন্সে। তুমি যার সাধারণ ঘটনা, তুমি ক্লিক করলে তোমার ইলেকট্রিসিটি বোর্ড থেকে একটা মেল এসছে, সেটাই ক্লিক করার জন্য আপনার টোটাল ব্যালেন্স কত হয়েছে দেখুন, আজকে এই মুহূর্তে এই টাকাটা পেমেন্ট করতে হবে। তুমি ক্লিক করলে সব অ্যামাজন থেকে তুমি একটা প্রোডাক্ট কিনছো, তোমার মেসেজ চলে অ্যামাজন কোম্পানি থেকে, তুমি ক্লিক করে দিলে, হ্যাঁ প্রোডাক্টটা তুমি তোমার কয়েন ধরে সার্চ করছো, প্রোডাক্টটা আজকে তার দাম কমে গেছে, তোমাকে মেসেজ করে দিল, সঙ্গে সঙ্গে তুমি ওটা ক্লিক করে দিলে, যেই তুমি মুহূর্তে ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে তোমার কিন্তু কাজ হয়ে গেল, অ্যামাজনে চলে এলো, কিন্তু সেই অ্যামাজন অরিজিনাল অ্যামাজন সাইট নয়। সেখানে যাওয়ার পর তোমার কাছে চাইছে জিনিসপত্র, যেমন তুমি তোমার ডেবিট অ্যাকাউন্ট নাম্বার দাও, ডেবিট কার্ড নাম্বার দাও, অ্যামাউন্ট দাও, কোন তোমার যে কোড রয়েছে সেই কোডটা দাও। তুমি সেই কোডগুলো বসিয়ে দিলে, তোমার সমস্ত ইনফরমেশনগুলো একটা একটা করে বসিয়ে দিলে, দিয়ে সাবমিট করে দিলে। সাবমিট করার পর দেখাবে একটা এরর, তুমি বুঝতে পারছো না এররটা কি, কেটে দিলে, দিয়ে আবার চলে গেল, অলরেডি তোমার সমস্ত ইনফরমেশন চলে গেল তার কাছে। এবারে তার কাজ হবে সেকেন্ড লেভেলে, অর্থাৎ সেই সব ব্যাংকে গিয়ে তোমার আইডি দিয়ে চেষ্টা করা, একে বলে ব্রুট ফোর্সিং। আমি এর পরে সেটা টেকনিকে আসছি। যে কথা সেটা হচ্ছে কি লগার হচ্ছে একটা সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যারটা তোমার বাইরে থেকে, তোমার যে মোবাইল তুমি ঘাটছো, মোবাইলের বাইরে তোমাকে কিচ্ছু দেখাবে না, সফটওয়্যারটা কোনো স্ক্রিন নেই, সফটওয়্যারটা ইন্টারনালি বসে আছে। তুমি যে সমস্ত কিগুলো প্রেস করছো, A Z2941, ও কিন্তু প্রতিটাকে ক্যাচ করে নিচ্ছে, করে দূর প্রান্তে বসে রয়েছে একজন, তার কাছে পাঠিয়ে দিচ্ছে A2Z94C, এই নাম্বার হচ্ছে তোমার নাম্বার। সঙ্গে সঙ্গে ও কিন্তু ক্যাচ করে নিচ্ছে, নিয়ে সেখান থেকে তুমি ঢুকে গেলে, তুমি বেরিয়ে গেলে, সেও ঢুকে গেল, ঢুকে গিয়ে সারা রাতের মধ্যে টোটালটাকে সেল করে দিল, টোটালটা ট্রান্সফার করে দিল। যেখানে মার্কেট কাজ হচ্ছে না, তুমি দেখলে মার্কেট তো রাতে কোনো কাজ নেই, ফাইন, টোটাল সমস্ত স্টকগুলো কিন্তু ট্রান্সফার করে দেওয়ার ক্ষমতা আছে। একদম ওই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিতে পারে। যে ব্যাংকে তোমার অ্যাকাউন্ট হচ্ছে, ব্যাংকের কোডটাকে চেঞ্জ করে দেবে ও। যে ব্যাংকের সঙ্গে টাই আপ করা রয়েছে, যে ডিপির সঙ্গে, অর্থাৎ তুমি মনে করো জিরোদাতে বসে আছো, একটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা থাকে, তুমি যেই মুহূর্তে ইনপুট করে দিলে সঙ্গে সঙ্গে সেই ব্যাংকে না গিয়ে, সেই ব্যাংকের তুমি জানতেও পারছো না, তোমার হয়ে ওই লোকটা বসে, আননোন লোকটা বসে সমস্ত কিন্তু কাজগুলো করছে, করে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাকে চেঞ্জ করে দিচ্ছে, সেই ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার করিয়ে নিচ্ছে। এমন ধরনের কিছু কাজ করে রাখছে, পরদিন 9টা 15 মিনিট তুমি যখন গুলে, 9টা 15 জায়গায় 9:30, 10টা 11টা, বা সেদিন তুমি খুললেই না, জানতেও পারলে না তোমার অ্যাকাউন্টে কি হয়ে গেল, তোমার ফোন নাম্বারটাকে ক্লোনিং করে নিল। এবারে সে তোমার হয়ে ঢুকলো, ঢুকে সঙ্গে সঙ্গে ওর অ্যাকাউন্টে ওটিপি এলো, সে ওটিপিটা মারলো, ওটিপি মেরে ভেতরে ঢুকলো, ঢোকার পরে সবগুলোকে সেল করতে গেলে একটা পর একটা, তুমি জানছোই না, তোমার কাছে কোনো মেসেজই আসছে না যে সেল হচ্ছে কি বাই হচ্ছে, কিছু জানো না। তুমি 10:30, 11টার সময় খুলে নিলে, মেশিন খুলে ঢুকেই দেখলে তোমার ডিম্যাট এখন পুরো ফাঁকা করে দিয়েছে, কোথাও কিছু নেই। এইটাকে বলছে কি লগার। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর যে ইন্টারেস্টিং কাজটা করে সেটাও মারাত্মক ব্যাপার। এখানে পার্টিকুলার রিপ্রেজেন্টেটিভ হয়ে আসে, যেরকম গ্রো কোম্পানি তোমার অ্যাকাউন্ট রয়ে গেছে, ও কিন্তু বুঝে গেছে, সেই অনুযায়ী গ্রো থেকে তোমার কাছে রিপ্রেজেন্ট ফোন করে বললো, স্যার গ্রোতে স্পেশাল একটা অফার দিচ্ছে, আপনি কি অফারটা নিতে চাইছেন? বলে কি অফার দিচ্ছে? একটা স্পেশাল অফার, আপনি যদি এটা অ্যালাউ করেন তাহলে আমরা যাবো, গিয়ে আপনার সঙ্গে কথা বলবো, আর এই অফারের ফলে আপনি এই স্টকগুলো ফ্রি পাবেন, এই ধরনের সুযোগ সুবিধাগুলো পাবেন, এগুলো সবাইকে দেওয়া হয় না, যারা 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকার উপরে যাদের রয়েছে শুধুমাত্র তাদের জন্য ফ্যাসিলিটিটা দেওয়া হচ্ছে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তোমাকে কনভিন্স করিতে বাধ্য, এবং তুমি এক না একটা সময় বলবে হ্যাঁ ঠিক আছে চলে আসুন আপনি, সে চলে আসবে, এবং তার পরবর্তীকালে যে ধরনের ঘটনাগুলো ঘটবে তুমি টোটালি আনওয়্যার থাকবে, তুমি জানতেও পারবে না, তোমাকে এমন ভাবে ব্যবস্থা করবে, তোমার শুধু নয় তোমার পারিপার্শ্বিক যারা রয়েছে, যাদের যাদের ডিম্যাট এখন, তাদের মধ্যে লিঙ্ক পাঠিয়ে দেবে, সাংঘাতিকভাবে কাজ করছে। একে বলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এছাড়া হচ্ছে ভয়েস ফিশিং বা ভি ফিশিং, এটাও আরেকটা সাংঘাতিক। এখানেও ভয়েস, অর্থাৎ ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করবে, ফোনের মাধ্যমে তোমাকে ইন্টারাকশন করবে, তোমাকে বলবে এই কাজগুলো করুন, আমাদের যে সফটওয়্যারটা জিরোদা সফটওয়্যার প্রেজেন্টলি একটা আপডেট করেছে স্যার, এই আপডেটটা আপনাকে তো জানানো হয়নি, আমরা মেল করে করে সম্ভব হচ্ছে না, আপনি এই আপডেটটা করে নিন, তাহলে যে ফেসিলিটিগুলো আছে, সিকিউরিটি কোড বাড়ানো হয়েছে, ফলে এই মুহূর্তে এই আপডেটটা যদি হয়ে যায় তাহলে আর হ্যাকাররা আপনাকে কিছু, হ্যাকারই ফোন করে বলছে, হ্যাকাররা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এরকম ঘটনা অতীতে বহুবার হয়েছে, আমি সেই ঘটনাগুলো এক্সাম্পল দিয়ে বলছি।
তো এর ফলে এই ভয়েস ফিশিং হয়ে যাচ্ছে, মারাত্মক ব্যাপার। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক আরেকটা সাংঘাতিক জিনিস। তুমি কথা বলছো সিরিয়াসলি জিরোধার সঙ্গে, অ্যাপস্টক্সের সঙ্গে বা অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সঙ্গে, তুমি কোটাক ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে, তুমি ফোনে তার সঙ্গে কথা বলছো, ফোনের মাঝখানে ও বসে যাচ্ছে, বসে গিয়ে দুজনের কথাবার্তা কি হচ্ছে সেগুলো প্রত্যেকটা রেকর্ড করছে, করে নিয়ে গিয়ে সেই অনুযায়ী পরবর্তীকালে ইন্ট্রোডাকশন করছে। তোমাকে বুঝতে দিচ্ছে না যে অরিজিনাল কোটাক ব্যাংক থেকে ফোন করেছে না অন্য বাইরে থেকে অন্য কেউ ফোন করেছে, কোনোভাবে না। সমস্ত ইনফরমেশন একটার পর একটা তোমাকে দিয়ে যাবে। স্যার আপনার এই আছে, স্যার আপনার ওই আছে, আপনার সেই এই ম্যাডাম আপনি এই করেছেন, আপনি ওই করেছেন, আপনার অ্যাকাউন্টে ট্রানজাকশন অমুক দিনে এই 4,000 টাকা করেছিলেন, তার পরবর্তীকালে আপনি 11,000 টাকা করেছেন, তারপরে আপনি ডিপোজিট করেছেন এত টাকা, এনইএফটি থেকে 80,000 টাকা ঢুকেছে, সবগুলো ব্যালেন্স একটার পর একটা বলতে থাকবে, তোমাকে পুরোপুরি কনভিন্স করে দেবে। তার পরবর্তীকালে যে ঘটনা ঘটবে সাংঘাতিক সেটা। অ্যাডভান্স টেকনিক, আরো সাংঘাতিক সব হ্যাকিং টেকনিক নিয়ে এরা চলে এসছে। ব্রুট ফোর্স অ্যাটাক বলে এটাকে। ব্রুট ফোর্স অ্যাটাকটা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনারিওতে ডিকশনারি অ্যাটাক করে। এটা এক ধরনের ডিকশনারি অ্যাটাক হয়, একটা হাইব্রিড অ্যাটাক হয়, একটা হচ্ছে বিভিন্নভাবে, মানে ব্রুট ফোর্স ব্যাপারটা একটু বুঝিয়ে বলি তখন বুঝতে পারবে। ব্রুট ফোর্স মানে নর্মালি কি হয়, তুমি যখন নর্মাল ওয়েতে একটা পাসওয়ার্ড তুমি তৈরি করেছো, আমি আগের দিন পাসওয়ার্ড কিভাবে বানাতে হয় বলে দিয়েছি, এখানে আমি আর কিছু বলবো না, কারণ সেখানে আমি ডিটেলস আলোচনা করেছি। তুমি একটা খুব কমপ্লিকেটেড পাসওয়ার্ড তৈরি করেছো, কিন্তু ওদের পক্ষে সেটা ভাঙাটাও খুব বিশাল কাণ্ড নয়। ওরা A to Z ওরা জানে তুমি এখানে আলফাবেট, নিউমেরিক্যাল, স্পেশাল ক্যারেক্টারে তিনটের বেশি তুমি কিছু দিতে পারো না। তাহলে অ্যালফাবেটে কি আছে, A to Z মাত্র। যদি একটা কম্বিনেশন লুপ চালানো যায়, A to Z ফার্স্ট ক্যারেক্টারটা A B C D E F করে কন্টিনিউ, এবং সেকেন্ড কম্বিনেশন 1 2 3 4 মানে A to Z, পরেরটা A to Z, চারটে ক্যারেক্টার ফার্স্ট তুমি করে রেখেছো, পরের চারটে ক্যারেক্টারকে তুমি নিউমেরিক্যাল করে রেখেছো, তারপরে মাঝখানে রেখেছো স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার 16টা রয়েছে, সেই 16টা কম্বিনেশন তৈরি করে। এইভাবে ওরা কিন্তু বের করতে করতে অটোমেটিক, তোমাকে দরকারই পড়বে না, অটোমেটিক ওরা জেনে নেবে। ওরা যদি মনে করে হ্যাকাররা তোমার পার্টিকুলার পাসওয়ার্ডটা বের করে নেবে, ওরা সফটওয়্যার মারফত এই কাজটা টোটালি ওরা কমপ্লিট করে নেবে, এবং কনস্ট্যান্টলি অটোমেটিক ওয়েতে কিন্তু ওরা অ্যাটাক করে যাবে। তবে হাইব্রিড প্রসেসও করা যায়। এবার রিভার্স ব্রুট ফোর্সের মাধ্যমেও কিন্তু এরা হ্যাক করতে পারে। নেক্সট ওয়ান, অটোমেটেড টুলস। অটোমেটেড টুলসও ওরা কিন্তু প্রচুর রয়েছে ওদের কাছে। আমি যে টুলসটার কথা বলছি সেটা নাম হচ্ছে হাইড্রা। হাইড্রা কিন্তু মারাত্মক ফাস্ট নেটওয়ার্ক লগ ইন একটা সফটওয়্যার বলা যেতে পারে। এই সফটওয়্যারটার কাজ হচ্ছে তোমাকে কিছু বুঝতেও দেবে না, জানতে দেবে না, খুব কুইক তোমার লগ ইনটাকে ক্র্যাক করে দেবে, ক্র্যাক করে মিনিটে বের করে নেবে। আর আমরা জানি যারা সামান্য একটু জ্ঞান রয়েছে নেটওয়ার্ক সম্পর্কে, HTTPS হচ্ছে একটা সিকিউর নেটওয়ার্ক, যেটাকে ভাঙা প্রায় অসম্ভব, কিন্তু হ্যাকাররা কিন্তু সেটাকেও ভাঙার চেষ্টা করছে। ওই অটোমেটেড টুলস হাইড্রা যদি ওরা ইউজ করেছে, হাইড্রা দিয়ে কিন্তু FTP অর্থাৎ ফাইল ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ তুমি ফাইল ট্রান্সফার করছো এখান থেকে গুরুত্বপূর্ণ ফাইল, তোমার অফিসের একটা ফাইল এক জায়গা থেকে আরেক জায়গা, মাঝখান থেকে ওরা কিন্তু তুলে নেবে সেটা FTPর মাধ্যমে। তুমি একটা বড় মানি ট্রান্সফার করছো তোমার ব্যাংক, তোমার কোম্পানির অ্যাকাউন্ট থেকে ব্যাংকের অ্যাকাউন্ট, বা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তোমার কোম্পানি অ্যাকাউন্টে, ওরা কিন্তু ওখানে চুপ করে বসে থাকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। সফটওয়্যারটা সেখানে মানুষের ইন্টারভেনশন দরকার পড়ছে না, সফটওয়্যার চুপ করে বসে আছে। যেই মুহূর্তে বড় টাকা আসছে তার একটা টোকেন নাম্বার তার মুখের সামনে দেওয়া থাকে, প্রত্যেকটা একটা প্যাকেটে জেনারেট করে, প্যাকেটের সামনে একটা করে অ্যাড্রেস দেওয়া থাকে। যেরকম ভাবে একটা চিঠি যখন পাঠানো হয় তখন চিঠিতে কিন্তু একটা করে অ্যাড্রেস দেওয়া থাকে, সেরকম ভাবে ওর মুখের কাছে একটা অ্যাড্রেস দেওয়া থাকে। ওই অ্যাড্রেসটার সঙ্গে যদি ম্যাচ করা জিনিসটা যে সঙ্গে প্যাকেটটা যায়, ওই অ্যাড্রেসটাকে কিন্তু সফটওয়্যারটা চিনতে পারে যে এইটাই টাকা, বাকিগুলো টাকা নয়। যখন সেটা বুঝতে পারে সঙ্গে সঙ্গে সেটাকে রিড করার চেষ্টা করুন। রিড যখন করে টোটালটাকে সেকেন্ডের মধ্যে তুলে ফেলে শুধু। তো এর মাধ্যমে FTP, HTTP, HTTPS, SMB এবং আদার যে সমস্ত প্রোটোকলগুলো সেগুলোকে কিন্তু এরা ব্রেক করে দেয়। সেকেন্ড ওয়ান, জন দ্য রিপার, অ্যানাদার খুব ইন্টারেস্টিং একটা বলা যেতে পারে সাংঘাতিক ধরনের সমস্ত হ্যাকার টুল রয়েছে যেগুলো দিয়ে কিন্তু কাজ করা যায়। ঠিক সেম ওয়ে এয়ারক্র্যাক NG রয়েছে, হ্যাশক্যাট একটা রয়েছে, এছাড়া রয়েছে মেডুসা বলে একটা সফটওয়্যার, এই দিয়েও কাজ করা যায়। এছাড়া হচ্ছে এনক্র্যাক, তারপরে আছে THC, হাইড্রা, ক্রাঞ্চ, এইগুলোর মাধ্যমে কিন্তু এরা কাজ করছে। নেক্সট ওয়ান, ক্রিডেন্সিয়াল স্টাফিং। ক্রিডেন্সিয়াল স্টাফিং এটাও কিন্তু আরেকটা হ্যাকারদের একটা বড় টুলস। ক্রিডেন্সিয়াল স্টাফিংটা কথা বলতে গেলে তার আগে একটা ছোট কথা বলতে, সেটা হচ্ছে ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব হচ্ছে একটা অন্ধকার জগতের ব্যাপার। ডার্ক ওয়েব অন্ধকার জগৎ বলতে এখানে বেশ কিছু অপরাধী যারা সাইবার ক্রাইম করে তারা কিন্তু এই ডার্ক ওয়েবের ভিতরে কাজ করে। তারা কি কি কাজ করে, তারা তাদের মধ্যে ড্রাগ ট্রান্সফার করা, ওয়েপন ট্রান্সফার করা, ট্রাফিকিং কাজগুলো করা, মারাত্মক আন্ডার লেভেলের র্যানসাম গুলো করা, তোমার কাছে টাকা, তোমার কাছে রেকর্ডিং করে নিচ্ছে পার্সোনাল কিছু ভিউজ,
সেগুলোকে ওরা নিয়ে তোমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কিন্তু এইভাবে প্রচুর ভাবে সারা দেশ সারা বিশ্ব জুড়ে কিন্তু রীতিমতো মাথা ব্যথা রয়েছে এদের জন্য। এই সব কাজের মধ্যে ডার্ক ওয়েব হচ্ছে বিখ্যাত। এই ডার্ক ওয়েবের কাছেই কিন্তু ইমেল গুলো পাওয়া যায়। আমি শুরুতে যেরকম বলছিলাম ট্রেলো কোম্পানি বিদেশের তাদের প্রায় 15 মিলিয়ন ইমেলকে কিন্তু ওরা বেচে দিয়েছে। এই ট্রেলো কোম্পানিটা একটা ম্যানেজমেন্ট সফটওয়্যার। এই ম্যানেজমেন্ট সফটওয়্যার সবাইকে দিয়ে দেবো, দেখো ম্যানেজমেন্টের সুবিধা এটসেট্রা সমস্ত রকম জিনিস দিচ্ছে, টুলস দিচ্ছে, সুবিধা করে দিচ্ছে। অজস্র লোক সেগুলোকে ডাউনলোড করছে, অজস্র লোক আপডেট করছে, ইনফরমেশন দিয়ে রাখছে, নিজের নাম ঠিকানা, যেরকম প্রত্যেকে আমরা করি, নিজেদের নাম ঠিকানা অ্যাড্রেস এভরিথিং, ইনক্লুডিং কুকিজ হচ্ছে এক ধরনের ছোট সফটওয়্যার। যখনই তুমি নিঃসন্দেহে প্রত্যেকে তোমরা এক্সপিরিয়েন্স করেছো, যখনই কোনো পার্টিকুলার ওয়েবসাইটে যাও সঙ্গে সঙ্গে কুকিজ জানতে চাই যে সব ডেটাগুলো তোমার নেবো কি, ইয়েস অর নো, শুধু এইটুকু ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে যে জিমেল অ্যাকাউন্ট তোমার রয়েছে সেখান থেকে তোমার নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার এভরি ইনফরমেশন তোমার কাছ থেকে সব কালেক্ট করে নেবে উইদিন সেকেন্ড। তুমি জানতেও পারছো না, তুমি যে ওয়েবসাইটটা দেখে যাচ্ছ তার মধ্যে কাজগুলো করে দিচ্ছে। এর মাধ্যমে ওরা কি করছে, ওই যে হ্যাকাররা আছে, হ্যাকাররা ওই ডার্ক ওয়েব থেকে এই প্রচুর পরিমাণে ইমেলকে ওরা কিনে নিচ্ছে। এই ইমেলগুলো নিয়ে কিন্তু ওরা ডিটেলস, অ্যাড্রেস তোমার জানছে, তোমার ঠিকানা, তোমাকে ফোন করছে, তোমার কাছ থেকে ইনফরমেশন নিচ্ছে, তোমার উইকনেস গুলো খুঁজে বের করছে এবং সেই অনুযায়ী অ্যাটাক করছে। সাংঘাতিকভাবে এরা কাজ করছে। আমি নেক্সট চলে আসছি, সেটা হচ্ছে এসকিউএল ইনজেকশন। এসকিউএল ইনজেকশনটা আরেকটা সাংঘাতিক প্রসেস। এসকিউএল ইনজেকশন নিয়ে আমি ছোট্ট করে শুধু বলছি, জায়গা খুব কম। ডেটাবেস, ওরাকল ডেটাবেসকে আরডিবিএমএস বলা হয়। এসকিউএল সার্ভার, তারা একটা আরডিবিএমএস, পিজি এসকিউএল একটা আছে, মাই এসকিউএল আছে, অজস্র এরকম এসকিউএল সার্ভার রয়েছে। সার্ভারের মধ্যে তোমার আমার বিশ্বের সকল ডেটাবেস সেভ করা থাকে। এই যে সার্ভারগুলোর মধ্যে ডেটাটা রাখছি, ডেটাগুলো কোথা থেকে আসছে? তুমি আজকে জিওতে একটা অ্যাকাউন্ট খুলেছো, তুমি একটা জিও ফোন কিনেছো, তার একটা সিম কিনেছো, তোমার আমার সারা বিশ্বের সমস্ত মানুষের কোটি কোটি যেসব সিমগুলো রয়েছে তার অ্যাড্রেসগুলো স্টোর থাকে একটা জায়গায়। এখানে কোনো গ্যারান্টি নেই যে সেটা রয়েছে মানে সেখান থেকেও হ্যাক করে নিতে পারবে না, অথবা সেই কোম্পানি কাউকে বিক্রি করবে না, যে কোনো একটা হতে পারে। তো সেই ঘটনা কিন্তু ঘটেছে এবং এই ঘটনার ফলে প্রচুর 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 ডেটাবেস কিন্তু ওদের কাছে রয়েছে, যেগুলো ওরা ডেটাটা সার্চ করতে পারছে না। ওরা ইউজ করছে এসকিউএল ইনজেকশন। এসকিউএল ইনজেকশন মানে এসকিউএল কোয়ারিগুলোকে না এমনভাবে কল করা যায় যে কোয়ারিগুলো ডেটাবেসে গিয়ে হ্যামারিং করতে পারে। ডেটাবেসে সিকিউর ডেটাবেস, সেই ডেটাবেসে কিন্তু যে এন্ট্রান্স সেখানে রীতিমতো পাওয়ারফুল সব সফটওয়্যার দিয়ে বসানো আছে, কিন্তু এমন কিছু ওপেন জায়গা রয়েছে অ্যাড্রেস বারের মধ্যে, যেখানে তুমি যখন তোমার নাম অ্যাড্রেস দিয়ে ক্লিক করছো অ্যামাজনে, বা তোমার লগ ইন পাসওয়ার্ড দিয়ে ক্লিক করছো, অ্যামাজন সেইগুলোকে কিন্তু কোয়ারি করছে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে। জাভা স্ক্রিপ্ট দিয়ে বা ভিবি স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্টের মাধ্যমে যখন সেটা ঢুকছে ভেতরে, তখন কিন্তু ডেটাবেস থেকে ওই তোমার নাম আর পাসওয়ার্ড দুটো কিন্তু যাচ্ছে এনক্রিপ্টেড হয়ে। যদি সেই সময় সেইটাকে ব্রেক করতে পারে তাহলে কিন্তু কল্লা ফতে, সঙ্গে সঙ্গে তোমার সব রেকর্ডগুলো ওর হাতে চলে আসবে। এবং এসকিউএল ইনজেকশন দিয়ে কাজ করা হয়। এসকিউএল ইনজেকশন দিয়ে কোয়ারিগুলোকে পাস করানো যায়। কিরকম কোয়ারি? একটা ডেটাবেসের ভিতর সিকিউর জায়গা রয়েছে, সেখানে কিন্তু একটা গেটওয়ে রয়েছে, দরজা দিয়ে একটা ঘরে ঢুকতে হবে। সেই ঘরটা কিন্তু তালা লাগানো, কিন্তু জানলা রয়েছে। জানলাতে তুমি গিয়ে প্রশ্ন করছো, আমরা সবাই গিয়ে প্রশ্ন করি, তার উত্তরে জানলা আমাদের খবর দেয় অমুক এই কাজ সেই কাজ এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এইবারে সেই জানলার কাছে গিয়ে যদি কোনোভাবে এনিওয়ান কোনো প্রশ্ন করে তার উত্তর একটা আসে, এবারে সেখানে যাকে ভেরিফাই করার চেষ্টা করে যে তুমি কিনা, সেইখানে গিয়ে এমন প্যারামিটার তৈরি করে দেয়, 6টা-8টা প্যারামিটারকে নিয়ে আসে, এমনভাবে কম্বিনেশন তৈরি করে দেয় যার ফলে কিন্তু ডেটাবেসকে উত্তর দিতে বাধ্য করায়। তো এটাকে বলে এসকিউএল ইনজেকশন। তো এর মাধ্যমে কাজ করে। নেক্সট ওয়ান, ক্রস সাইট স্ক্রিপ্টিং, একে বলা হয় এক্সএসএস। এর মাধ্যমে কিন্তু কাজ করা যায়। আমরা এক্সবিআরএল নিয়ে যারা কাজ করেছো তারা ব্যাপারটা বুঝবে। স্ক্রিপ্টিং এর উপর কাজ হয়, সেই স্ক্রিপ্টিং এ যখন কাজ হয় সেখানেও কিন্তু হ্যাকাররা ওই স্ক্রিপ্টিং ডেটাবেস, যেটা আগেকার দিনে ডেটাবেস ছিল আরডিবিএমএস, এখন সেই সিস্টেমটা ছেড়ে গেছে, কারণ সেখানে কিছু প্রবলেম দিচ্ছে বলে। তো রয়েছে কিছু ট্যাগ বেস সিস্টেম করেছে, এখন ট্যাগের ওপর কাজ হয়, সেখানে এক্সেস কাজ করে। তো এনিহাউ এইভাবে কিন্তু এরা কাজ করে যাচ্ছে সাংঘাতিকভাবে। আজকের একটা ঘটনাকে নিয়ে এইবারে এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করব। তোমরা কি এই ঘটনাটা দেখেছো শুনেছো কিনা জানি না। গতকাল যে ঘটনাটা ঘটেছে সে ঘটনাটা হচ্ছে ক্রাউড স্ট্রাইক। ক্রাউড স্ট্রাইক একটা বিশাল বড় একটা ঝামেলা হয়েছিল এবং যার ফলে
বিশাল জায়গা জুড়ে, মানে গতকাল বলতে গেলে সারা বিশ্ব থেমে গেছিল বলা যেতে পারে কিছুক্ষণের জন্য। বিসড হয়, বিসড কথার অর্থ হচ্ছে ব্লু স্ক্রিন অফ ডেথ। ব্লু স্ক্রিন অফ ডেথ ব্যাপারটা আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। একটা হার্ডওয়্যারের কাজ, একটা সফটওয়্যারের কাজ। হার্ডওয়্যারকে ইনস্ট্রাকশন দিচ্ছে সফটওয়্যার, হার্ডওয়্যার সেই মতো চলছে। যদি এদের মধ্যে সমঝোতাটা না হয়, তুমি ভাত খাচ্ছ হাতে করে, হঠাৎ তোমাকে ব্রেন ইনস্ট্রাকশন দিলে মাথার চুলটা আঁচড়াও, তুমি কি দুটো কাজ করতে পারবে? দুটো কাজের কোনটাই করতে পারবে না, তুমি থেমে যাবে, হাতটা এরম জায়গা থেকে যাবে, থেমে চামচটা এরকম থাকবে আর তুমি এরকম দাঁড়িয়ে থাকবে, কারণ তুমি বুঝতে পারছো না, কনফিউজড। তো এইখানে ঘটনাটা ঘটেছিল। এইটা, এই ক্রাউড স্ট্রাইক হচ্ছে একটা বিশ্বের সেরা একটা সাইবার সিকিউরিটি এক্সপার্ট কনফার্ম। এই যে সাইবার সিকিউরিটি ফার্ম, এটা 2011 সালে প্রতিষ্ঠিত হয় এবং অস্টিন, অর্থাৎ যেটাকে আমি বলছি টেক্সাস, এদের এখানে কিন্তু এই কোম্পানিটা স্থাপিত। সিলিকন ভ্যালি থেকে বহু বিলিয়ন ডলারকে দিয়ে পৃষ্ঠপোষকতা করে কোম্পানিটা তৈরি। সারা বিশ্বে অনেক বড় বড় কাজ এরা করেছে। সাইবার সিকিউরিটি স্পেশাল এরা কাজ করে। সেটা যারা সেই কাজটা করে সেটা হচ্ছে ম্যালওয়্যারের উপরে। ম্যালওয়্যার হচ্ছে একটা ছোট্ট সফটওয়্যার যেটা গিয়ে তোমার টোটাল ইনফরমেশনগুলোকে হ্যাক করে এবং সেগুলোকে নিয়ে কিন্তু স্প্রেড করে চারিদিক ছড়িয়ে দেয়, এবং যেখানে যেখানে হ্যাকাররা বসে আছে তারা কিন্তু তোমার ইনফরমেশনগুলো নিয়ে নিচ্ছে। এই কাজগুলো ম্যালওয়্যার যাতে করতে না পারে, আর হ্যাকাররা যাতে ইমেল ফিশিং গুলো না করতে পারে, সেই যে ফিশিং এর কথা আমি আগে বলছিলাম, সেগুলোতে করতে না পারে, সেই কারণের জন্য কিন্তু এই সফটওয়্যারটা সাংঘাতিকভাবে কাজ করে এবং এটাকে এখনকার দিনে একটা ভালো সফটওয়্যার। অথচ দেখো একটা জিনিস, হ্যাকাররাও কিন্তু ছাড়ার পাত্র ছিল না। তারা ডাইরেক্টলি সিইও এন্ড এমডি অফ ক্রাউড স্ট্রাইক একবারও বলেনি যে হ্যাকারদের জন্য এটা হয়েছে। তারা বারবার বলছে টেকনিক্যাল গ্লিচ, আমরা রিসেন্ট আপডেট করেছি বৃহস্পতিবার রাত্রিবেলা, সেই আপডেটের জন্য এটা বেসিক্যালি সেটা সত্যি ছিল না। সত্যিকারের ঘটনা দুটো। একটা ঘটনা হচ্ছে হ্যাকাররা ঝাঁপিয়ে পড়েছিল, পরে টোটাল সিস্টেমটাকে ইমেল ফিশিং এর মাধ্যমে গন্ডগোল করে ফেলে। সেকেন্ড আরেক দল বলছে সেটা হচ্ছে এমপ্লয়ি সেজে ভেতরে গেছিল এবং সেখান থেকে কিছু চেঞ্জেস করেছে। মানে আলটিমেটলি যেটা বক্তব্য, ইউএস সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এবং ইউকে ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার এরা সব অ্যালার্ট দিয়েছে। বিশাল বড় কাণ্ড। এয়ারলাইন্স সম্পূর্ণ, ব্যাংক সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছিল। বেসিক্যালি উইন্ডোজ সফটওয়্যারের উপর যতগুলো কোম্পানি, সেই সমস্ত কোম্পানি যারা ক্রাউড স্ট্রাইক নিয়ে সফটওয়্যারটা রয়েছে উইন্ডোজ 10 এর পর থেকে ভার্সনের, প্রত্যেক কিন্তু এফেক্টেড হয়েছিল। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটাও একটু শর্টে বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে ফ্যালকন। ফ্যালকনটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা কোড, পিস অফ কোড বলা যেতে পারে, কয়েক হাজার লাইন একটা পিস অফ কোড, যেটা কিন্তু এই ক্রাউড স্ট্রাইকের মধ্যে ইনবিল্ড করা। ওরা যেটা বলছে, ওই ফ্যালকনের কাজই হচ্ছে ওই ধরনের যে কাজগুলো, ম্যালওয়্যারের যে কাজগুলো, সেগুলোকে প্রোটেক্ট করা। তো সেখানে নাকি কিছু চেঞ্জেস করেছে এবং চেঞ্জেস গুলো যার ফলে আলটিমেটলি টোটাল সিস্টেমটাকে স্তব্ধ করে দিয়েছিল, যেটা এবং চেষ্টা করেছে ওরা ইমিডিয়েটলি কিছু আপডেট করার। রিসেন্টলি যে খবর ওরা বলেছে কিছু ফাইল রয়েছে, 2-3টে ফাইলের কথা বলেছে, সেই ফাইলগুলোকে উড়িয়ে দিয়ে তোমরা রিস্টার্ট করো, চলে আসবে। কিন্তু ব্যাকআপের উপর জোর দিতে বলেছে, পুরনো ব্যাকআপ তোমার কাছে থাকলে সেটা চালাও। আলটিমেট যেসব কোম্পানিগুলো লাইভ চলছে, রানিং চলছে, সেগুলোতে ব্যাকআপ সম্ভব নয়, প্রচুর ব্যাকআপ দেওয়া, সেগুলো থেমে গেছে। ইনফ্যাক্ট এখনো এই মুহূর্তে খবর অনুযায়ী বেশ কিছু কোম্পানি কিন্তু এখনো পুরোপুরি রানিং হতে পারেনি। ফ্যালকন যার কথা বলছিলাম, এটা কিন্তু ক্লাউড বেসড প্রোডাক্ট। এরও কি কি সাবধানতা আমরা নেব, খুব গুরুত্বপূর্ণ। আমি সাবধানতার জন্য পাসওয়ার্ড চেঞ্জের কথা বলেছিলাম, কি কি ধরনের পাসওয়ার্ড চেঞ্জ করবে বা কি করবে সেগুলো নিয়ে আমি আগে বলে দিয়েছি, তোমরা সেখানে ভিডিওটা দেখে নিতে পারো, সেখানে ডিটেলস বলেছি, এখানে কিছু বলবো না। এখানে যে পয়েন্টগুলো বলবো, 1 নম্বর হচ্ছে বায়োমেট্রিক অথেন্টিকেশন বাড়াতে হবে। তোমাদের প্রত্যেকের মোবাইলের সেন্সর যাদের রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফিঙ্গার সেন্সর, সেইগুলোকে ইউজ করার চেষ্টা করো, যেখানে যাদের যেরকম রয়েছে সেখানে চেষ্টা করবে। সেকেন্ড ওয়ান হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড দেবে। থার্ড ওয়ান হচ্ছে যাকে বলবো আমি হার্ডওয়্যার টোকেন জেনারেশন। হার্ডওয়্যার টোকেন জেনারেশন মানে শব্দটা খুব বোম্বাস্টিং, কিন্তু বেসিক্যালি নাথিং। হার্ডওয়্যার টোকেন বলতে তুমি যে মোবাইল ইউজ করছো তাতে একটা হার্ডওয়্যার রয়েছে, যে ল্যাপটপ ইউজ করছো তাতে একটা হার্ডওয়্যার রয়েছে। তুমি চেষ্টা করবে অনলি সেইখানে ইউজ করতে। তুমি তোমার বন্ধুর মোবাইলে গিয়ে কিন্তু তোমার ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে যেও না। এই জিনিসটা, তোমার ইমেল কিন্তু কখনো তোমার অন্য কোনো বন্ধু বান্ধবী কারোর কোনো মোবাইলে বসে তার ইমেল অ্যাকাউন্ট দয়া করে খুলতে যেও না। সেগুলো সেফ সিকিউর হওয়া সত্ত্বেও বলছি, সে হয়তো সেফ সিকিউর, তৃতীয় আরেকজন থাকতে পারে যে অতটা সিকিউর সেফ নয়। তো বি অ্যাওয়ার, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। বায়োমেট্রিক অথেন্টিকেশন বুঝলাম, সেকেন্ড ওয়ান বুঝলাম সেটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড, থার্ড হচ্ছে হার্ডওয়্যার টোকেন, ফোর্থ ওয়ান হচ্ছে 2FA, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বিরাট কিচ্ছু না, জিরোদা বলো, আপস্টক বলো, এখানে অ্যাঞ্জেল ওয়ান বলো, গ্রো বলো, সকলের কাছেই রয়েছে 2FA। 2FA হচ্ছে তুমি যখনই ঢুকবে, তোমার একটা মোবাইলে একটা মেসেজ আসবে, ইমেইলে একটা মেসেজ আসবে, সঙ্গে সঙ্গে আরেকটা কোড জেনারেট করবে ওই অ্যাপস থেকে। যে অ্যাপসটা থাকে, তুমি আমার ল্যাপটপে গিয়ে তোমার কাজটা করতে যাচ্ছ, ডিম্যাট অ্যাকাউন্টটা খুলবে,
তোমার মোবাইলতে যখন তুমি জিরোধাতে গেলে কাইট বলে যে অ্যাপসটা রয়েছে, কাইটে ঢোকার পরে ওখানে কিন্তু যেই তুমি এখানে লগ ইন করবে একটা কোড জেনারেট হবে, সেই কোডটা কিন্তু তোমার কাইটে রয়েছে, সেই কাইটের কোডটা নিয়ে কিন্তু মোবাইলে সেটা তুলে নিয়ে কিন্তু ল্যাপটপে তুমি ইনপুট করবে, তবেই এটা রান করবে। অর্থাৎ তুমি যে অথেন্টিক তুমি সেটা বোঝা যাবে এর মধ্যে দিয়ে। তো এই যে ব্যাপারগুলো রয়েছে, অথেন্টিকেশন প্রচন্ড গুরুত্বপূর্ণ। সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে যেরকম একটা পিন নাম্বার চলে আসবে, সঙ্গে সঙ্গে তোমার বায়োমেট্রিক টেস্ট করার জন্য বলবে তুমি এই ধরনের কাজটা করো, তুমি এভাবে লিঙ্ক করো, অথবা তুমি পার্টিকুলার এই ধরনের ইমেজটা ক্রিয়েট করো। তো এই ধরনের 2 ফ্যাক্টর থাকার জন্য কিন্তু এই ঘটনাটা হওয়ার সময়টা অনেকটা কমে যায়। আমি বলবো না একেবারে ফুল প্রুফ, আমি বলবো এই কথাটা কিছুটা কমে যায়। পয়েন্টটা আসবো, সেটা হচ্ছে যখনই কোনো ইমেল খুলবে প্রচন্ড কশাস থাকবে, বি কশাস অ্যাবাউট ইমেল এবং মেসেজেস। যে কেউ জিরোধা থেকে কোনটা মেসেজ হলো, আপস্টক্সকে এঞ্জেল ওয়ান থেকে মেসেজ হলো যে আপনাকে জানানো হলো, তোমাকে জানানো হলো যে আপনি এই কাজটা করুন, এই আপনার নাম্বার আপনি ক্লিক করুন, করার পরে মেসেজে আপনাকে ডিটেলস ব্যালেন্স দেখিয়ে দেবে, বা আপনি এটা ক্লিক করুন এই কাজটা কমপ্লিট হবে, এটা কেওয়াইসি পুরো কমপ্লিট করা নিয়ে আপনি ক্লিক করুন, আমরা কেওয়াইসি আপডেট করে দিচ্ছি। তো এই ঘটনা থেকে একবারও ক্লিক করা হবে না। এবং এমনকি যদি একটা জিরোধা থেকে অরিজিনাল মেলও আসে, তাহলে আমরা যখন ওপেন করব খুব সাবধানতার সঙ্গে ওপেন করব, এবং ওপেন করার পরে কোনো অ্যাটাচমেন্টকে খুব ভালো করে না দেখে ডাউনলোড করব না। এটা খুব সাধারণ, কোনো প্যানিক হওয়ার জায়গা নয়, বা এমন কিছু নয় যেটার জন্য তোমাকে টেনশনে পড়ে যেতে হবে। আমি শুধু এই কথাগুলো বলছি, এই ছোট ছোট বিষয়গুলোকে মনে রাখো, তাহলে পর কিন্তু প্রবলেম হবে না। কি কি বিষয় বলেছি আবারও বলে দিচ্ছি, খুব সাবধানতার সঙ্গে কাজ করবে। 1 নাম্বার কাজ কি, সিম্পল, দুমদাম কোনো মেল এলো সেটা খুলে দেখার দরকার নেই, কোনো মেসেজ এলো মানে ক্লিক করে দেখার দরকার নেই। ইমেলটা যখন খোলা হলো, খোলার পরে আমি ভালো করে দেখে নিলাম জিরোধা থেকে সত্যি এসছে কিনা, তারপরে সাবধানতার সঙ্গে ওপেন করলাম, করেই কোনো ডাউনলোডে আমি ক্লিক করতে যাব না। কেউ যদি আমাকে বলে আপনার এই নাম্বার দিন, ওই নাম্বার দিন, কাউকে দেবো না। কোনো মেল আমাকে যদি ফোন করে জানায় তবুও নয়, অথেন্টিকেশন ভালো না জেনে আমি কোনো কাজই করবো না। তাই এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু আমাদের মনে রাখতেই হবে, আর মনিটর করবো আমরা রোজ। যদি সম্ভব না হয় কিছুদিন বাদে বাদে কিন্তু মনিটর করে দেখবো যে সব ঠিক আছে, তো সেই জিনিসটা রেগুলার মনিটর করে দেখে নেবো। আমরা দেখে নেবো সিকিউর কমিউনিকেশন চ্যানেল, আমরা কোনো ওয়াইফাই থেকে লিঙ্ক করবো না। বয়স্ক যারা তারা তো অবশ্যই ওয়াইফাই মধ্যে যাবো না, কিন্তু যারা অল্প বয়সী যারা তারা সবসময় ওয়াইফাই কানেক্ট করে কোনো না কোনো জায়গায়, যেখানে যাচ্ছে সিনেমা হল, কোনো স্টেশন, কোনো জায়গায় ওয়াইফাই লিঙ্ক ক্লিক করে নেয়। কখনো ওয়াইফাই লিঙ্ক ক্লিক করে অ্যাটলিস্ট ওয়াইফাই লিঙ্ক ক্লিক করে ইউটিউব দেখো, কোনো চাপ নেই, কিন্তু ওয়াইফাই লিঙ্ক ক্লিক করে ডিম্যাট অ্যাকাউন্টটা দয়া করে খুলো না, বা ইমেলটা চেক করতে যাবো না। এইটা বারবার আমি বলে রাখছি। এগুলো যেটুকু জানা, ওয়াইফাই পাবলিক, এবং সেখান থেকে যে কোনো সময় হ্যাক হওয়ার সম্ভাবনা মারাত্মক। ধরতেও পারবে না, বুঝতেও পারবে না, হ্যাক হয়ে যাওয়ার পরও 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত তুমি যে হ্যাক তুমি বুঝতে পারবে না। যেদিন হ্যাকাররা তোমার কাজ করবে তার পরের দিন থেকে তুমি বুঝবে, এবং সেটা যখন বোঝা যাবে তখন সেটা ঠিক করার সম্ভাবনা অনেক কমে আসবে। তো ফলে সঙ্গে সঙ্গে দেন অ্যান্ড দেয়ার অ্যাকশন নিতে হবে। হচ্ছে অ্যাওয়ারনেস রাখতে হবে তোমাকে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গুলো মাঝে মাঝে সেবি থেকে করে, এনএসডিএল থেকে করে, সেগুলোকে পারলে যোগাযোগ দেখবে, অথবা ইউটিউব যেখানে যেখানে বলে অ্যাওয়ারনেস নিয়ে, যেরকম এখানে আমার এখানে মাঝে মাঝে এগুলো নিয়ে বলি বা বলবো, একটুখানি এগুলো দেখার চেষ্টা করবে, ফলে নিজে অ্যাওয়ার থাকবে। হয়তো অনেকে জানো না আমি যেগুলো বলছি, তো একটু একটু করে অ্যাওয়ারনেস বাড়ছে তোমার, এটাও তো কাজের জিনিস। ব্রোকার, যখন কোনো ব্রোকারকে নেবো সেই ব্রোকারটা দেখে নেবো যেন ক্রেডিবল ব্রোকার। অনেক ছোট ছোট ব্রোকার আছে, খুব কম পয়সায় কাজ করে, অনেক কম ডিসকাউন্ট আছে, যারা, আমি জিরোধা আপস্টক্স কথা বলছি না, নাম না জানা বা অল্প জানা নামের অনেক আছে, যেগুলো কিন্তু আমরা সেখানে কিন্তু কাজ করব না। এবারে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা, তুমি খুব সাবধানতা অবলম্বন করলে, কিন্তু সাবধানতা অবলম্বন করার পরেও এমন ঘটনা ঘটে গেল যে তোমার অ্যাকাউন্ট থেকে চোট হয়ে গেল, তো সেখানে তুমি কি করবে? ঘুম থেকে সকালবেলা উঠে দেখলে সত্যি তোমার ডিম্যাট অ্যাকাউন্টে কম, এবং এই অতীতে ঘটনা ঘটেছে বহুবার, এবং এই ঘটনাগুলো সাক্ষী আমি রয়েছি, কারণ এমন অনেক ক্লায়েন্টকে আমি দেখেছি এদের এরকম ঘটনা। আমি প্রথম ভিডিওটা তোমরা দেখো, সেখানে আমি বলার চেষ্টা করেছি এরকম অজস্র অজস্র ঘটনা ঘটেছে। আমি ছোট 3টে এক্সাম্পল দিয়েছিলাম। তো প্রথম হচ্ছে, তুমি কি সঙ্গে সঙ্গে যেই মুহূর্তে খবর পাবে, ঘুম থেকে উঠে দেখার পরে বা কোনো সময় দেখার পরে সঙ্গে সঙ্গে তোমার যে ব্রোকার থাকবে তাকে ফোন করবে বা মেল করবে, সঙ্গে সঙ্গে মেলে একটা কপি রেখে দেবে, ব্যাংকে ইনফর্ম করবে, ব্যাংকে ফিজিক্যালি গিয়ে ইনফর্ম করবে। এবং তোমার যদি ব্রোকার, যেরকম আমি যে কোটাক ব্রোকারের কথা বলতে পারি, এরা কিন্তু সব এখানে কলকাতা ব্রাঞ্চ হচ্ছে, সারা ভারত জুড়ে ব্রাঞ্চ রয়েছে, তাদেরকে বাই ফোনে কথা বলতে পারো, গিয়ে ফিজিক্যালি যেতে পারো, গিয়ে তোমাদের সঙ্গে দেখা করে এবং অ্যাকাউন্টটা ফ্রিজ করে দাও। বলবে যে আমি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবো, এবং যেই বলবে অ্যাকাউন্ট ফ্রিজ, ওরা একটা পাতা ফর্ম দিয়ে দেবে, দিয়ে তুমি কাজ করতে করতে ওরা ফ্রিজটাকে করে দেবে। কারণ যে কোনো সময় হ্যাকাররা কিন্তু মারাত্মক কাজ করতে পারে। তুমি ফর্মটা ফিল আপ করবে, সাইন করবে নিজে হাতে ম্যানেজারের কাছে জমা দেবে। যেই ব্যাংকে তুমি জমা দিয়ে দিলে, সঙ্গে সঙ্গে ব্যাংকের যদি ডিম্যাট অ্যাকাউন্ট থাকে তাহলে কোনো কথাই নেই। যদি না থাকে, ওই যে ফর্মটা নিচে ওর একটা মানে প্রিন্ট আউট তুলে নাও বা একটা জেরক্স কপি করে নাও, ওই জেরক্স কপি স্ক্যান করো, করে নিয়ে গিয়ে তোমার যে ব্রোকার, জাস্ট ফর এক্সাম্পল জিরোধা ব্রোকার, তুমি হঠাৎ করে দেখলে এই সিচুয়েশন, জিরোধা ব্রোকারকে মেল করবে, মেল করে বলবে আমারটা হ্যাক হয়ে গেছে, আর এই ছিল, এই এখন দেখতে পাচ্ছি এই রয়ে গেছে, আমার এই পরিমাণ নেই। সেকেন্ড ওয়ান, ব্যাংক থেকে যে ফ্রিজ ফর্ম
ব্যাংকে যদি সেই, যেমন আমি এক্সাম্পল দিচ্ছি এক্সিস ব্যাংক কিংবা আমি এক্সাম্পল কোটাক সিকিউরিটি, এদের কাছে কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে, এর সঙ্গে সঙ্গে তুমি পাচ্ছ। জিরোদাকে তুমি ব্রোকার যার কাছে কিন্তু কোনো ব্রাঞ্চ এখানে নেই, তাকে তুমি মেল করে দেবে এবং ফোন করে দেবে। তো কাস্টমার কেয়ারে ফোন করবে, মেলটা ফার্স্ট করে নাও তোমার পক্ষ থেকে, মেল করে জানিয়ে দাও যে আমার ডিম্যাট অ্যাকাউন্টটা স্টপ করে দিন, ফ্রিজ করে দিন। এবং সেটা যখন দেবে ওদের ওয়েবসাইটে ঢুকবে, সেখান থেকে ফ্রিজ করার অপশন আছে, সেখান থেকে ফ্রিজ করে দিতে পারো। এই মেলটা করাটাই শেষ কাজ নয়, ব্যাংকে যাবে, তোমার ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে কিন্তু ইনফর্ম করবে আমার ডিম্যাট অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আমি মেল করেছি, মেলটা একটা প্রিন্ট আউট কপি সঙ্গে রাখবে, নিয়ে গিয়ে ব্যাংকে গিয়ে জমা করে দেবে। ব্যাংকে যে জমা করে দেবে, তোমার তো ব্যাংক থেকে টাকাটা কাটবে, জিরোদার তো নিজে কোনো ব্যাংক নয়, যখনই কিছু টাকা ওখান থেকে হ্যাকাররা কাটতে যাবে আটকে দেবে, পুরো ব্লক করে দেবে, ফলে এখান থেকে 1 টাকাও কেটে নিতে পারবে না। ব্রোকাররা কি করছে, হ্যাকাররা কি করে, তোমার ডিম্যাট অ্যাকাউন্টে ঢুকলো, তোমার সবগুলোকে সেল করে দিল, তোমার অ্যাকাউন্টটা পাল্টে দিল, অন্য অ্যাকাউন্টে নিয়ে গিয়ে চলে গেল, আবার তোমার ওইখান থেকে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার জানলো, ব্যাংকের অ্যাকাউন্টটাকে হ্যাক করে দেবে। ব্যাংকে যদি কিছু টাকা থাকে সে টাকাগুলো নিয়ে নেবে, যেগুলো তুমি রাখোনি সেটাও নিয়ে নেবে। ফলে ওখান থেকে তুমি ব্যাংকের অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দিলে, ওখান থেকে জিরোদায় খবর দিলে, জিরোদার ডিম্যাটটাকে ফ্রিজ করে দিল। এইবার হ্যাকার আর কিছু করতে পারবে না। এবার তুমি 3 মাস তোমার বসে থাকো, জিরোদার সঙ্গে কথা বলো, আমি এইভাবে চেঞ্জ করতে চাইছি, এই পরে কি কাজ করবে, তারপরে কাজ হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করে দেওয়া, 2FA প্রসেস নানা, যেটা আমি বলছিলাম 2 ওয়ে, যেটাকে অথেন্টিকেশন, অর্থাৎ তোমার বায়োমেট্রিকটা তুমি মোবাইলের সঙ্গে অ্যাটাচ করো যাতে কেউ ভাঙতে না পারে। পার্টিকুলার তোমার ফোনের যে পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই ফোন যাতে হ্যাক না করতে পারে, তোমার ডিভাইসটাকে লক করে দিয়ে রাখতে পারো। ফলে এইভাবে তুমি জিনিসটা একদম সাজিয়ে নিতে পারো, ফলে অসুবিধা তোমার হবে না, কোনো রিস্ক নয়, কোনো ভয় নয়, কোনো টেনশন নয়। জিনিসগুলো যদি এরকম সিচুয়েশন হয়, এই কাজগুলো করলেই অর্ধেকটা তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। এবারে তুমি যে কাজটা করার সেকেন্ড জায়গায় রাখবে, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে একটা কমপ্লেন করতে পারো, কমপ্লেন করে জানিয়ে দিলে যে এরকম সিচুয়েশন ঘটেছে। এইভাবেই তুমি যদি মোটামুটি চলো, তাহলে তোমার হ্যাক হয়ে যাওয়ার পরেও কিন্তু তুমি অতটা টেনশনে থাকতে হবে না, এই কাজ পর্যন্ত করা যেতে পারে। তো আজকে ইন্টারেস্টিং ভিডিওটা, যেটা ভীষণ প্রয়োজনীয়, এখানে শেষ হলো। তোমাদের কেমন লাগলো জানাবে। নমস্কার।